এক পুলিশ অফিসারের হাতে পড়ে ১৬ বছরের আগের একটা আনসলভ মার্ডার কেস। নতুন অফিসার এক্সাইটমেন্টের বসে ভাবে, আরে এমন কঠিন কি? কিন্তু বিশ্বাস করো, এই কেস তাকে এমন এক কঠিন রহস্যের জালে আটকে ফেলে যা মেনে নেওয়া কারো পক্ষেই অসম্ভব। এই রহস্য প্রতিটা মিনিটে এমন সব ধাঁধায় মন নিতে থাকে যা তোমার ব্রেনকে একদম ক্লান্ত করে দেবে। একটা সাধারণ অ্যাক্সিডেন্ট যে পুরো শহরের ভয়ঙ্কর রূপটা তুলে আনবে তা তুমি নিজেও বিশ্বাস করতে পারবে না। তো সেই লোমহর্ষক কাহিনী জানাতে চলো শুরু করি ডায়েরি মুভির এক্সপ্লেনেশন, যা শুরুটা হয় এক শুনশান রাস্তায়। এই গা ছমছমে অন্ধকার পাহাড়ি পথ দিয়ে ড্রাইভ করে যাচ্ছিল দুজন কাপল। দেখা যায় লোকটা গাড়ি চালাতে থাকলেও তার স্ত্রী বেশ ক্লান্ত হয়ে ঘুমোচ্ছে। ঠিক এমন সময় সে বারবার তার স্ত্রীকে উঠতে বলে, কেননা তারা প্রায় চলে এসেছে কুখ্যাত এক রাস্তায় যাকে সবাই 13 নাম্বার হেয়ারপিন বেন্ড নামে চেনে। এটা এমন এক স্থান যেখানে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটে। লোক মুখে শোনা যায় যে এখানে নাকি আত্মারা ঘুরে বেড়ায়, আর যার কারণে এই স্থানটা স্বাভাবিক নয়। এখানে নাকি মাঝ রাস্তায় হঠাৎ করে একটা বাচ্চা ও তার মা এসে পথ আগলে দাঁড়ায়, আর এটা হলেই সব শেষ। তো এইসব কথাগুলো লোকটা যখন বলছিল তখন তার স্ত্রী বেশ ভয় পেয়ে জেগে ওঠে। কিন্তু ঠিক তখনই তাদের গাড়ির সামনে হুট করে একটা কিছু এসে পড়লে লোকটার সাথে সাথে গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে, আর চোখের পলকে তাদের গাড়িটা উঁচু পাহাড় থেকে সোজা নিচের গভীর খাদে আছড়ে পড়ে, যার ফলে স্পটে মর্মান্তিক ভাবে মারা যায় স্বামী স্ত্রী দুজনই। পরের দিন সকালে সব নিউজ চ্যানেলে এই অ্যাক্সিডেন্টের খবরটা ব্রেকিং নিউজ হিসেবে দেখানো হয়। নিউজে বলা হয় যে এই টার্নিংটাতে এখনো পর্যন্ত অনেক দুর্ঘটনা ঘটেছে, তাই সবাই ধরে নেয় যে এটা হয়তো ওই রাস্তারই কোনো ভৌতিক অভিশাপের ফল। তবে আসল সত্যটা যে কতটা ট্রমাটাইজিং সেটা তুমি মুভির ক্লাইম্যাক্সে না পৌঁছালে টেরই পাবে না। এখন এই অ্যাক্সিডেন্টের পিছনের আসল রহস্যটা কি সেটা জানতে হলে আমাদের যেতে হবে বর্তমান সময়ে। এবার সিন শিফট হয়ে সোজা চলে আসে তামিলনাড়ুর একটা পুলিশ ট্রেনিং একাডেমিতে। আজ সেখানে ট্রেনি পুলিশদের ট্রেনিং এর একদম শেষ দিন। একাডেমির ইনস্ট্রাক্টর এসে সবাইকে বেশ বড় একটা চ্যালেঞ্জ বা টাস্ক দেয়। তিনি জানায় যে তাদের স্টেটে অনেক আনসলভ কেস বছরের পর বছর আটকে আছে, আর এই নতুন অফিসারদের প্রথম কাজ হচ্ছে সেখান থেকে যে কোনো একটা ফাইল বেছে নিয়ে ইনভেস্টিগেশন শুরু করা। ইনস্ট্রাক্টর তাদের মোটিভ করার জন্য বেশ কিছু ইমোশনাল স্পিচও দেয়, কেননা এই আনসলভ কেসগুলোর সাথে অনেক মানুষের বিচার না পাওয়ার কষ্ট জড়িয়ে আছে। এদিকে এই ট্রেনিং গ্রাউন্ডে আমাদের পরিচয় হয় মুভির হিরো ভার্দার সাথে। এখানে এত ফাইলের স্তূপ দেখে ভার্দা বেশ কনফিউজড হয়ে যায়। সে কোনোভাবেই ডিসাইড করতে পারছিল না যে ঠিক কোন কেসটা তার নেওয়া উচিত। তাই তো সে চোখ বন্ধ করে র্যাকের ফাইলগুলোতে হাত বোলাতে থাকে, আর হঠাৎ করেই একটা ফাইল তার হাতে লেগে নিচে পড়ে যায়। এরপর ফাইলটা খুলে সে দেখতে পায় যে এটা আসলে 16 বছর আগের একটা ডাবল মার্ডার কেস। উটির একটা হোটেলে কোনো এক হানিমুন কাপলকে খুন করে তাদের সব গহনা চুরি করা হয়েছিল, আর আজ পর্যন্ত পুলিশ সেই মার্ডার কেসের কোনো ক্লুই খুঁজে পায়নি। তাই ভার্দা সাথে সাথে সিদ্ধান্ত নেয় যে সে এই কেসটাই সলভ করবে। এভাবেই এই কেসটা সলভ করার জন্য ভার্দা সাথে সাথে উটের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছানোর পর সে দেখতে পায় লোকাল সাব ইন্সপেক্টর পবিত্রা একটা আসামিকে আচ্ছা মতো পেটাচ্ছে। পবিত্রা মেয়েটা খুব রাফ অ্যান্ড টাফ স্বভাবের হলেও সে তার কাজ নিয়ে বেশ সিরিয়াস ছিল। ইতিমধ্যে তার উপর দায়িত্ব পড়ে ভার্দাকে এই কেসে অ্যাসিস্ট করা। এরপর তারা দুজনে মিলে সেই 16 বছর আগের রিটায়ার্ড অফিসারের কাছে যায়, কারণ এই বৃদ্ধ অফিসারটাই তখন কেসটার প্রাইম ইনভেস্টিগেশন করেছিল। ভার্দা তাকে রিকোয়েস্ট করে কেসের পুরো ডিটেলসটা খুলে বলার জন্য, কিন্তু সেই অফিসার তাদের সাফ জানিয়ে দেয় যে এই কেসের কোনো ভবিষ্যৎ নেই, কেননা ক্রিমিনালরা এতটাই ধূর্ত ছিল যে তারা ক্রাইম স্পটে একটা সামান্য আঙ্গুলের ছাপ পর্যন্ত ফেলে যায়নি। ফলে এত বছর পর প্রমাণ জোগাড় করাটা এক প্রকার অসম্ভব। এছাড়াও তিনি ভার্দাকে ওয়ার্নিং করে দেয় যে এই কেস নিয়ে ঘাটাঘাটি করলে সে হয়তো নিজেই বিপদে পড়বে। কিন্তু ভার্দা তো কোনো হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়, বরং সে বৃদ্ধ অফিসারকে বলে যে একটা বই দুবার পড়লে দ্বিতীয়বার এমন অনেক কিছুই চোখে পড়ে যা প্রথমবার মিস হয়ে যায়। এরপর সে তার সব কলিগদের জানিয়ে দেয় যে যদি এই প্যাটার্নের কোনো কেসের সন্ধান তারা পায় তাহলে যেন তাকে জানানো হয়। এভাবে বেশ কয়েকদিন পার হয়ে যাওয়ার পর সে পবিত্রার সাথে একটা রেস্টুরেন্টে বসে এই কেস নিয়ে আলোচনা করছিল। তার পুলিশ বন্ধু অক্ষয়ের কাছ থেকে একটা ফোন আসে। সে বন্ধু জানায় যে কুম্ভকোনাম নামের এলাকাতেও ঠিক একই প্যাটার্নের একটা খুন হয়েছে। খুনিদের মূল টার্গেট ছিল সোনাদানা লুট করা, আর সেই খুনের সাথে জড়িত সাইকো কিলারদের নাম হচ্ছে জয় কুমার এবং
এবং আনন্দ। ভার্দা তখন বুঝতে পারে যে তার কেসের ক্রিমিনাল আর এই খুনিরা একই গ্যাংয়ের সদস্য, তাই দ্রুত সে রেডি হয়ে নেয় ওই খুনিদের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য। এই ইনফরমেশনটা পেয়ে সে যখন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে তখন সে যা দেখতে পায় তাতে তার মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ পার্কিং লটে তার গাড়িটার কোনো নামগন্ধ নেই। সিসিটিভি ফুটেজ চেক করলে দেখা যায় যে সাতিয়া নামের এক লোকাল ছিচকে চোর তাদের গাড়িটা চুরি করে পালিয়ে গেছে। আর সবচেয়ে বড় বিপদের কথা হলো ওই গাড়ির ভিতরে ভার্দার রিভলভার আর কেসের সমস্ত ডিটেলস রাখা ছিল। তো এটা জানার পর পবিত্রা সাথে সাথেই চোরদের ধরার জন্য হাইওয়ের দিকে বেরিয়ে যায় এবং সে ভার্দাকে বলে যায় যে রাতের বেলায় কোনো একটা লোকাল বাসে করে সামনের স্টেশনে চলে আসতে। কিন্তু ঠিক তখনই তার মনে এক অজানা আতঙ্কর সৃষ্টি হয়, কারণ বিনা অস্ত্রে এই অজানা শহরে রাতের অন্ধকারে খুনিদের মুখে মুখে হওয়া চারটেখানি কথা নয়। তো এবার চলো উটির আর এক প্রান্তের একটা ভয়ানক ঘটনার দিকে নজর দেওয়া যাক। এখানে দেখা যায় মাঝরাতে তিনজন দুর্ধর্ষ অপরাধী একটা হোটেলের পাইপ বেয়ে উপরে উঠছে। তারা অত্যন্ত সন্তপনে 213 নম্বর রুমের জানলা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর ভেতরে থাকা স্বামী স্ত্রীর কিছু বুঝে ওঠার আগেই তারা তাদের গলা কেটে দেয়, যার ফলে বিছানার সাদা চাদরটা মুহূর্তের মধ্যেই তাজা রক্তে লাল হয়ে পড়ে। পুরো রুমের সমস্ত সোনাদানা আর ক্যাশ লুট করে এই সাইকো কিলাররা রাতের অন্ধকারে আবারও হারিয়ে যায়। আসলে এই খুনিরাই হলো জয়কুমার এবং তার সেই ভয়ানক গ্যাং। তারা তাদের লুট করা সে ভারী ব্যাগ নিয়ে সোজা উটির মেইন বাস স্ট্যান্ডের দিকে ছুটতে শুরু করে। যাই হোক, এদিকে দেখা যায় উটির সেই বাস স্ট্যান্ডে তখন রাতের একদম শেষ বাসটা দাঁড়িয়ে আছে। ভার্দা তার হারানো গাড়ির টেনশন নিয়ে সে বাসের পিছনের একটা সিটে গিয়ে বসে। ইতিমধ্যে ওই তিন খুনিও তাদের চুরি করা গহনার ভারী ব্যাগটা নিয়ে হন্তদন্ত হয়ে একই বাসে উঠে আসে। বাসের ভিতরে ঢোকার সময় জয়কুমারের মনে হয় যেন তার সামনে দিয়ে একটা কালো ছায়া দ্রুত সরে যাচ্ছে। সে একটু ঘাবড়ে গেলেও তার সঙ্গীরা তাকে তাড়া দিয়ে পেছনের দিকে সিটে বসিয়ে দেয়। এই বাসের পরিবেশটা কেমন যেন বেশ গুমোট আর দম বন্ধ করা, কারণ চারপাশের ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় বাসের যাত্রীরা সবাই যার যার মতন গুটিসুটি মেরে বসে আছে। কিন্তু কেউই তখন ঘুণাক্ষরেও টের পায় না যে তাদের সাথে তিনজন ভয়ানক সাইকো কিলার ট্রাভেল করছে। তো এই বাসের যাত্রীদের মধ্যে এমন কিছু মানুষ ছিল যাদের জীবনের গল্প বেশ ইমোশনাল। সেখানে মিনা নামের একটা সাধারণ বিধবা নারীকে তার ছোট্ট একটা ব্যাগ নিয়ে আমরা বসে থাকতে দেখি। তার পাশে বসেছিল একটা বৃদ্ধা সাধু মহিলা এবং সে তাকে প্রশ্ন করে, এত রাতে একা কেন ট্রাভেল করছো? উত্তরে মিনা জানায় যে তার 8 বছরের একটা ছোট্ট ছেলে আছে যাকে সে তার নিজের জীবনের চেয়েও অনেক ভালোবাসে। আগামীকাল সকালে তার গার্মেন্টসের ডিউটি ধরতে হবে বলে সে বাধ্য হয়ে এত রাত্রে যাত্রা শুরু করেছে। এরপর সামনের দিকে সিটে তাকালে দেখা যায় লিজি নামের এক স্কুল পড়ুয়া মেয়েকে। তার বাবা তাকে অনেক সাবধানে বাসে উঠিয়ে দিয়ে হোস্টেলের দিকে পাঠিয়ে দিয়েছে। এবার বাসটা কিছুটা দূরে যাওয়ার পর আর একটা স্টপেজ থেকে প্রেম নামের এক যুবক তড়িঘড়ি করে উঠে পড়ে। আসলে প্রেমের গার্লফ্রেন্ড অন্য একটা গ্রামে থাকে আর আগামীকাল সকালে তার একটা ছেলের সাথে বিয়ে হওয়ার কথা চলছে। তাই তো সে তার ভালোবাসার মানুষকে আটকাতে এই রাতের বাসে করে পাগলের মতো ছুটে যাচ্ছে। কিন্তু বাসের ভিতরে ওঠার কিছুক্ষণ পরেই সাধু মহিলাটার শরীরে এক অজানা ভয় ভর করতে থাকে। সে প্রেমকে ফিসফিস করে জানিয়ে দেয় যে এই বাসের ভিতরে নাকি এক অশরীরী আত্মা আছে। এমনকি তার নাকে তীব্র কিয়া ফুলের গন্ধ ভেসে আসছে, যা হয়তো ওই আত্মাটা সাথে করে নিয়ে এসেছে। এদিকে বাসের এই গা ছমছমে পরিবেশের মাঝেই আর একটা নতুন সাসপেন্সের গল্প এন্ট্রি নেয়। পাহাড়ের জঙ্গলের ভেতর দিয়ে ইজিল আর রাঘবী নামের এক প্রেমিক যুগল প্রাণপণে দৌড়াতে থাকে। রাঘবীর বাবা একজন অত্যন্ত পাওয়ারফুল এমএলএ এবং তিনি তাদের এই সম্পর্ক কিছুতেই মেনে নিতে চাননি, বরং সে তার গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়েছে এই দুজনকে যেখানেই পাবে সেখানেই খুন করে ফেলার জন্য। তাই গুন্ডাদের হাত থেকে বাঁচতে তারা রাতের অন্ধকারে ছুটতে ছুটতে লাস্ট বাসের সামনে এসে হাজির হয়। এবার ড্রাইভার বাসটা থামালে তারা হাঁপাতে হাঁপাতে দ্রুত বাসের ভিতরে গিয়ে উঠে পড়ে। এদিকে তাদের পিছে তাড়া করে আসা সেই খুনি গুন্ডারাও বাসটার খোঁজ নিয়ে সামনের দিকে এগিয়ে যায়, যার ফলে বাসের ভিতরের এই সাধারণ যাত্রীরাও যে খুব জলদি একটা বিশাল বিপদে পড়তে যাচ্ছে সেটা একদম স্পষ্ট। যাই হোক, বাসটা হাইওয়ে ধরে কিছু দূর সামনে আগাতেই ভেতরের যাত্রীরা প্রেমিক যুগল ইজেল এবং রাঘবীর গল্পটা জানতে পারে। তাদের অসহায় অবস্থা দেখে বাসের এক উকিল প্যাসেঞ্জার প্রপোজ করে যে তাদের এক্ষুনি বিয়ে করে ফেলা উচিত। সেই কথা শুনে বাসের সবাই মিলে মাঝরাত্রে বাস থামিয়ে পাশের একটা মন্দিরে তাদের বিয়ের আয়োজন করে।
পুরো বাসের মানুষজন যেন এক নিমিষে একটা পরিবারে পরিণত হয়। এবার বিয়ের পর সবাই যখন বাসে ফিরে আসে তখন পিছনের সিটে বসা সে চোরদের মনে নতুন লোভ জাগতে শুরু করে। আসলে রাঘাবী তার সাথে করে প্রচুর সোনার গয়না এনেছিল, আর তাদের কথোপকথনের মাঝে এই কথাটা জানতে পেরে চোররা প্ল্যান করে যেভাবেই হোক এই গয়নাগুলো তাদের চুরি করতে হবে। কিন্তু ঠিক তখনই বাসের বৃদ্ধা মহিলা চিৎকার করে ওঠে এই ভয়ানক দৃশ্য দেখে, কেননা সে দেখতে পায় এক অশরীরী কিছু জানলা দিয়ে উকি দিচ্ছে। তবে আশেপাশের মানুষ তাকিয়ে দেখা যায় যে সেখানে কিছুই নেই। মানে বুঝতেই পারছো, এই বাস কোনো সাধারণ কিছু নয়, বরং এর সাথে জড়িয়ে আছে ভয়ানক কিছু। যাই হোক, নবদম্পতির ওই সুন্দর বিয়ের পর বাসটা আবারও তার গন্তব্যের দিকে চলতে শুরু করে। চারিপাশের পরিবেশটা তখন এতটাই নীরব ছিল যে বাসের ইঞ্জিনের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। কিছু দূর যাওয়ার পর বাসে থাকা কয়েকজন সন্ন্যাসীর একটা দল তাদের নির্দিষ্ট গন্তব্যে নেমে যায়। আর এই মুহূর্তে তাদের ঠিক সামনেই হঠাৎ করে এমএলএর ওই গুন্ডা বাহিনীর গাড়ি এসে হার্ট ব্রেক করে। গুন্ডারা সন্ন্যাসীদের দলের এক বৃদ্ধাকে রাঘাবীর ছবি দেখিয়ে বলে যে একে দেখেছে কিনা, কিন্তু বৃদ্ধা মহিলাটা এখানে মিথ্যে কথা বলে পুরো বিষয়টা অস্বীকার করে। তবে এখানেই ঘটে এক মর্মান্তিক ঘটনা, কেননা সেই দলের এক বাচ্চা ছেলে না বুঝে বলে দেয় যে হ্যাঁ, একে তো আমরা দেখেছি, কিছুক্ষণ আগে আমরা তো তাদের বিয়ে দিলাম। এই কথা শোনার পরে গুন্ডারা রাগে হিতাহিত জ্ঞান পুরোই হারিয়ে ফেলে। তারা সাথে সাথে গাড়িটা ইউটার্ন নিয়ে সোজা সন্ন্যাসীদের গায়ের উপর দিয়ে নির্মম ভাবে চালিয়ে দেয়। ফলে রাস্তার উপরে মুহূর্তের মধ্যে কয়েকটা তাজা প্রাণ একদম রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়ে। এদিকে ইতিমধ্যে বাসের ভিতরের পরিবেশটা আরো বেশি থমথমে। বাসের প্যাসেঞ্জার প্রেম সে বৃদ্ধা সাধু মহিলার ভূতের কথাগুলো শুনে রীতিমতো ঘামতে থাকে। এরপর সে ভয়ে ভয়ে সামনের সিটে বসা লিজির দিকে আস্তে আস্তে এগিয়ে যায়। কিন্তু লিজির কাছাকাছি যেতে দেখা যায় মেয়েটার চেহারা ভয়ানক বিভৎস হয়ে গেছে। যদিও এটা ছিল তার মনে চরম হ্যালুসিনেশন ছাড়া আর কিছুই না। এরপর রাস্তায় একজন টিকিট চেকার বাসটা থামালে প্রেম আর ওই বৃদ্ধ মহিলাটা তড়িঘড়ি করে বাস থেকে নেমে যায়। প্রেম তখন চেকারকে সতর্ক করে দিয়ে বলে, স্যার, এই বাসের ভিতরে কোনো ভূত আছে। কিন্তু টিকিট চেকার তাদের কথায় পাত্তা না দিয়ে বাসের ভেতরে উঠে পড়ে। তবে বাসের ভিতরে ঢুকতেই সে দেখে একটা ছোট্ট বাচ্চার পুতুল নিচ থেকে সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটতে শুরু করেছে। এরপর বাচ্চাটার দিকে তাকাতেই সে দেখতে পায় এই ভয়ানক চেহারা। মুহূর্তে সে জান হাতে নিয়ে বাস থেকে নেমে দৌড়ে পালায়। মানে কি যে হচ্ছে এখানে তা আসলে বোঝার উপায় নেই। তবে এবার রাস্তার ঠিক মাঝখানে ভার্দা একদম পাওয়ারফুল এন্ট্রি নেয়। বাস থেকে নেমে যাওয়া প্রেম আর ওই বৃদ্ধা মহিলা হাইওয়েতে পুলিশ অফিসার পবিত্রা আর ভার্দার সামনে এসে পড়ে। প্রেম প্রায় পাগলের মতো হাঁপাতে হাঁপাতে তাদের জানায় যে ওই বাসের ভিতরে অজানা এক বিপদ লুকিয়ে আছে। প্যাসেঞ্জারদের কথাবার্তা শুনে ভার্দা বুঝতে পারে যে সাধারণ মানুষের জীবন হয়তো চরম হুমকির মুখে। তাই সে পবিত্রাকে ওই চুরি হয়ে যাওয়ার গাড়িটার খোঁজ নিতে পাঠিয়ে নিজে একটা বাইক নিয়ে বাসের পিছু নেয়। এভাবে বেশ কিছুটা রাস্তা ধাওয়া করার পর ভার্দা চলন্ত বাসটাকে থামিয়ে তার ভিতরে উঠে পড়ে। কিন্তু বাসের ভিতরে উঠতেই সে ফিল করে যে চারপাশের পরিবেশটা একদমই স্বাভাবিক নয়। প্যাসেঞ্জারদের সবার চেহারায় তখন একটা আতঙ্ক আর অনিশ্চয়তার ছাপ। কিন্তু ঠিক তখনই বাসের ক্লান্ত যাত্রীদের উপরে এক নতুন বিপদ নেমে আসে। কেননা বাসের সবাই যখন ঘুমাচ্ছিল তখন পিছনের সিটে থাকা সেই সাইকো কিলাররা চুপি চুপি উঠে দাঁড়ায়। তারা একদম নিঃশব্দে পা ফেলে রাঘাবীর সেই গয়না ভর্তি ব্যাগটার দিকে এগিয়ে যায়। কিন্তু তারা ব্যাগটা হাতে নেওয়ার আগেই বাসের ওই ছোট্ট বাচ্চাটার হঠাৎ ঘুম ভেঙে যায়। আর বাচ্চাটা চোরদের দেখে প্রচন্ড চিৎকার করে সবার ঘুম ভাঙিয়ে দেয়। এখন অবস্থা বেগতিক দেখে জয়কুমার তার পকেট থেকে একটা চকচকে ধারালো চাকু বের করে ফেলে। সে চাকুটা সোজা ওই ছোট্ট বাচ্চার গলায় চেপে ধরে আর ড্রাইভারকে শাসিয়ে বলে, বাস থামা, না হলে এই বাচ্চার গলা এখানেই কেটে ফেলবো। কিন্তু ভার্দা নিজের চোখের সামনে এমন একটা পরিস্থিতি দেখে মুহূর্তেই অ্যাকশনে নেমে পড়ে। সে নিজের জীবনের তোয়াক্কা না করে সরাসরি ওই তিনজন খুনির উপরে বাঘের মতো ঝাঁপিয়ে যায়। এভাবে চলন্ত বাসের ভিতরে তাদের এক চরম লাইফ অ্যান্ড ডেথ ফাইট শুরু হয়। ভার্দা তার পুলিশি ট্রেনিং এ সব স্কিলকে কাজে লাগিয়ে ওই তিনজনকে আচ্ছা মতো পেটাতে থাকে। মারামারির এক পর্যায়ে সে চোরদের পুরোপুরি কাবু করে বাসের সিটের সাথে বেঁধে ফেলে। এবার চোরদের শরীর চেক করার সময় ভার্দা হঠাৎ খেয়াল করে যে জয়কুমারের পকেটে পাওয়া গেছে একটা নেকলেস। কিন্তু এক মিনিট, এই গহনার স্কেচটা তো সে তার 16 বছর আগের পুরাতন ফাইলের ভিতরে দেখেছিল। আর এরই সাথে সাথে সে বুঝতে পারে যে এরা কোনো সাধারণ সিচকে চোর নয়,
তাই ভার্দা তাদের ঘাড়ে আরো কয়েকটা আঘাত করে বলে যে জলদি বল, তোরা এই গহনা কোথায় পেয়েছিস। এবার মারের চোটে তারা স্বীকার করে নেয় যে উটির একটা হোটেলে তারা এক হানিমুন কাপলকে খুন করে এই গহনা লুট করেছে। তার মানে 16 বছর আগে সেই খুনিরা এখন তার হাতের মুঠোয়, যার ফলে ভার্দার সাথে সাথে পুলিশ স্টেশনে কল দিয়ে রোজ গার্ডেনের আশেপাশে সব হোটেল ইমার্জেন্সি চেক করার কড়া নির্দেশ দেয়, কেননা সে যে কোনো মূল্যে এই মার্ডারের একদম শিকড়ে পৌঁছাতে চাচ্ছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে ভার্দা লক্ষ্য করে যে বাসের জানলার গ্লাসে কার যেন রক্ত মাখা হাত লেপ্টে আছে। সে চমকে গিয়ে জানলার দিকে তাকালে দেখতে পায় যে আত্মার মতো কিছু একটা বাসের ছাদ থেকে লাফিয়ে পড়ছে। এদিকে বাসের ভিতরে থাকা চোরদের অ্যারেস্ট করা হলেও আসল বিপদ তখন বাইরে, কারণ এমএলএর ওই খুনি গুন্ডা বাহিনী তখন বাসের একদম কাছাকাছি এসে পড়েছে। অন্যদিকে ভার্দা এই ভৌতিক কাণ্ড দেখে বেশ কনফিউজ হয়ে যায়। একজন লজিক্যাল পুলিশ অফিসার হিসেবে সে এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না, তবে এই ভয়টা একদম রিয়েল। তাই তো সে সাথে সাথে পাবিত্রাকে কল দিয়ে এই অদ্ভুত এক্সপেরিয়েন্সের কথা জানায়। তার মুখে ভূতের কথা শুনে সে বেশ অবাক হয়ে যায় এবং তারপর সে রহস্যময় বাসের আসল ডিটেলস বের করতে বাস ডিপোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এছাড়াও সে ভার্দাকে কড়া নির্দেশ দেয় যে বাসের প্রত্যেকটা প্যাসেঞ্জারের ব্যাকগ্রাউন্ড যেন সে খুব ভালো করে নোট করে নেয়, কেননা এই সাধারণ যাত্রীদের মধ্যে নিশ্চয়ই এমন কোনো ডার্ক মিস্ট্রি লুকিয়ে আছে যা তারা কেউই ধরতে পারছিল না। তো পবিত্রার ইনস্ট্রাকশন পেয়ে সে বাসের যাত্রীদের কাছে গিয়ে তাদের ডিটেলস খুব সিরিয়াসলি জানতে শুরু করে। এই ইনভেস্টিগেশন করতে করতে সে যখন স্কুল পড়ুয়া লিজির কাছে যায় তখন মেয়েটা হঠাৎ একটা দুঃস্বপ্ন দেখে প্রচন্ড লাফিয়ে ওঠে। স্বপ্নটা ছিল মারাত্মক। ভার্দা তার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিলেও ওই মেয়ে কাঁপতে কাঁপতে জানায় সেই স্বপ্নে নাকি এই অফিসারকে একটা বন্দুক দিয়ে কাউকে গুলি করতে দেখেছে। তার কথা শুনে ভার্দা একটু হেসে জানায়, আরে আমি তো একটা ট্রেনি অফিসার, আমার কাছে কোনো বন্দুক নেই। কিন্তু সে তখনও ঘুণাক্ষরেও টের পায় না যে লিজির এই ভয়ানক স্বপ্নটা খুব জলদি একটা ডেডলি রিয়ালিটিতে পরিণত হতে যাচ্ছে। যাই হোক, ভার্দা যখন ইজিল আর রাঘবীর কাছে তাদের আসল পরিচয় জানতে চায় তখন বাসের ভিতরে একটা নতুন সাসপেন্স তৈরি হয়। বাসের অন্যান্য যাত্রীরা তাদের কথাবার্তা শুনে বুঝে ফেলেছে মেয়েটা আসলে উটির সেই দাপুটে এমএলএর একমাত্র সন্তান, যার ফলে এবার ভয়টা সবার মাঝে ছড়িয়ে পড়ে। কেননা তারা বুঝতে পারে যে এই প্রভাবশালীর মেয়েটার কারণে হয়তো এমএলএর এই ভয়ানক গুন্ডা বাহিনী তাদের পিছু নিয়েছে। তবে ঠিক তখনই চলন্ত বাসের সামনে একটা ছেলে হাত দেখিয়ে বাসটা থামিয়ে ভেতরে উঠে পড়ে। এবার পুলিশ অফিসার তাকে দেখে পুরোই শকড হয়ে যায়, কারণ এই ছেলেটাই হলো সেই ছিচকে চোর সাতিয়া যে রাতের বেলা তার গাড়িটা চুরি করেছিল। তাই সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে বাসের ভিতর তাকে পেটাতে থাকে। এই আকস্মিক মারামারির এক পর্যায়ে ভার্দা তার চুরি হয়ে যাওয়া ব্যাগটা লোকটার কাছ থেকে ছিনিয়ে নিয়ে দ্রুত চেক করে, আর ব্যাগ খুলতেই সে দেখতে পায় যে তার সেই সার্ভিস রিভলভারটা। এবার ওই চকচকে রিভলভার দেখে লিজি তো পুরো ভয় পেয়ে যায়, কারণ তার দেখা সেই ভয়ানক দুঃস্বপ্নটা এবার অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। পরিস্থিতি এখন বেশ জটিল। বাসের এই থমথমে পরিবেশের মধ্যেই বিধবা মহিলা মিনা হঠাৎ করে ওই চোরকে একটা বেশ ইমোশনাল কথা বলে। সেই যুবককে খুব স্নেহের সাথে বোঝায় যে চুরি করা কোনো ভালো কাজ নয়, তার বাবা মা এই কথা জানতে পেলে খুব কষ্ট পাবে। তো তোমরা এই ডায়লগটা মনে রেখো, কেননা এই সামান্য কথাটা মুভির শেষে গিয়ে যা ঘটাতে যাচ্ছে তা তুমি কল্পনাও করতে পারবে না। ইতিমধ্যে রোজ গার্ডেনের আশেপাশে পুলিশের একটা বড় টিম পাগলের মতন ক্রাইম স্পট খুঁজতে থাকে। তারা বেশ কয়েকটা হোটেল চেক করার পর ফাইনালি একটা নির্দিষ্ট বিল্ডিং এ 213 নম্বর রুমের সামনে এসে দাঁড়ায়। মুভির সাসপেন্স তখন একদম তুঙ্গে। হোটেলের ম্যানেজার নিজের মাস্টার কি দিয়ে দরজা খুলতে পুলিশ টিম তো রীতিমতন শকড হয়ে পড়ে, কারণ রুমের ভিতরে থাকা ওই হানিমুন কাপল সম্পূর্ণ জীবিত। তবে মুভির শুরুতে আমরা স্পষ্ট দেখেছি যে জয়কুমার এবং তার গ্যাং এই কাপলদেরকে নির্মমভাবে হত্যা করেছিল, ফলে পুরো কেসটা মুহূর্তের মধ্যে একটা রহস্যে রূপান্তরিত হয়। এদিকে পবিত্রা এই অদ্ভুত খবরটা শোনার পর বাস ডিপোতে কল দিয়ে আরো একটা মাথা নষ্ট করা ইনফরমেশন জোগাড় করে। সে ভার্দাকে নিশ্চিত করে যে উটি থেকে ছেড়ে যাওয়া লাস্ট বাস রাত 11টার দিকে তার গন্তব্যে পৌঁছে গেছে। তার মানে ভার্দা যে বাসে বসে আছে এটার কোনো অস্তিত্ব রেকর্ডেই নেই। অর্থাৎ সত্যি কি এটা কল্পনা, নাকি এর পিছনেও আরো কিছু লুকিয়ে আছে? আর একটু অপেক্ষা করো তোমার লাইফের একটা সেরা টুইস্টের জন্য। যাই হোক, এখানে সে পাগলের মতন বাস ড্রাইভারের কাছে গিয়ে তার লাইসেন্স চেক করে দেখে,
কিন্তু সেখানে দেখা যায় সব ইনফরমেশন একদম ঠিকঠাক আছে। এই দৃশ্য দেখে তার মাথায় তখন হাজারো প্রশ্ন ঘুরপাক খায়, তবে সে কোনো লজিক্যাল উত্তর খুঁজে পাচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে এমএলএর ওই ভয়ানক গুন্ডা বাহিনী তাদের গাড়ি নিয়ে বাসের একদম সামনে এসে হার্ট ব্রেক করে। গুন্ডারা তাদের ধারালো অস্ত্র নিয়ে বাসের ভিতরে ঢুকে ওই প্রেমিক যুগলকে একদম চারপাশ থেকে ঘিরে নেয়। তবে ভার্ধা কোনোভাবেই চোখের সামনে এই অন্যায় মেনে নিতে পারে না। সে নিজের জীবনের তোয়াক্কা না করে খালি হাতেই তাদের উপর ঝাঁপিয়ে যায়। বাসের ওই ছোট্ট স্পেসের ভিতরে শুরু হয় এক রক্তক্ষয়ী মারামারি, কিন্তু এই হাতাহাতির মাঝখানে এক পাষণ্ড গুন্ডা তার ধারালো অস্ত্র দিয়ে রাঘাবীর গলায় কোপ দেয়। মুহূর্তের মধ্যেই মেয়েটা স্পটে মৃত্যুর কোলে ঢলে পড়ে। নিজের চোখের সামনে একটা তরতাজা প্রাণ ঝরে যেতে দেখে ভার্ধা নিজেকে আর আটকে রাখতে পারে না, যার ফলে সে সাথে সাথে ব্যাগ থেকে নিজের রিভলভারটা বের করে তাদের উপরে ফায়ার করতে শুরু করে। কি মিলে যাচ্ছে তো? ঠিক যেমনটা ওই ছোট মেয়ে স্বপ্নে দেখেছিল। কিন্তু ঠিক তখনই এক মারাত্মক বিপদ ঘটে যায়। এক গুন্ডা পিছন থেকে এসে বাসের ড্রাইভারের মাথায় সরাসরি কুড়াল দিয়ে আঘাত করে, আর এই আঘাতে ড্রাইভার সাথে সাথে কন্ট্রোল হারিয়ে সোজা পাহাড়ের কিনারায় গিয়ে আটকে যায়। মানে চিন্তা করো মুহূর্তের মধ্যে কি ঘটে গেল সবার সাথে। এবার পাহাড়ি রাস্তার একদম খাদের কিনারায় তাদের সেই বিশাল বাসটা দুলতে থাকে। এখন সামান্য ওজনে এই বাসটা হয়তো সোজা নিচে পড়ে যাবে, কিন্তু ঠিক তার আগেই উল্টো দিক থেকে আসা একটা প্রাইভেট কার ওই ঝুলন্ত বাসের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করে বসে। আর এতেই শুরু হয় এক কালো অধ্যায়, কেননা এই জায়গাটাই হলো সেই অভিশপ্ত স্থান 13 নং হেয়ারপিন ব্যান্ড। মুভির ঠিক এই পর্যায়ে এসে আমি নিজেও একদম ভ্যাবাচাকা খেয়ে যাচ্ছি যে কোনটা আসল আর কোনটা অভিশাপ। যে ভার্ধা কোনোভাবেই এই নিরীহ মানুষগুলোকে একা ফেলে যেতে রাজি না, তাই সে নিজের জীবনের তোয়াক্কা না করে বাসের জানলা দিয়ে একটা মোটা দড়ি ছুঁড়ে সবাইকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু বাসের ভেতরে তখন এমএলএর ওই পাষণ্ড গুন্ডাদের নির্মম হামলার কারণে রীতিমতো লাশের স্তূপ হয়ে গেছে। সবার নড়াচড়া করাও তখন এক প্রকার অসম্ভব। এদিকে ভার্ধা তার শরীরের শেষ শক্তি দিয়ে একে একে যাত্রীদের বাইরে বের করে আনে। অনেক কাঠখড় পোড়ানোর পর সে শুধুমাত্র লিজি, প্রেম আর ওই ছিচকেচো সাত্যাকে বাসের বাইরে টেনে আনতে সক্ষম হয়। আর ঠিক তখনই ব্যালেন্স নষ্ট হয়ে যাওয়ায় সেই বাসটা চোখের পলকে গভীর নদীতে তলিয়ে যায়, যার ফলে ভার্ধার চোখের সামনে বাসের ভিতরে থাকা বাকি মানুষগুলোর এক করুণ সলিল সমাধি হয়ে যায়। এভাবেই রাতের ওই ভয়ানক ঘটনার পর সকালে বিশাল রেস্কিউ টিম সেখানে হাজির হয়ে পড়ে। ইতিমধ্যে মিডিয়াও সেখানে ভিড় করে। আর এখানে আমরা দেখতে পারি রেস্কিউ টিম যখন বড় ক্রেন দিয়ে সেই বাসটাকে তুলে আনছে, তখন যেন নিজের চোখকেও বিশ্বাস করা যায় না, কারণ বাসের ভিতরে কোনো তাজা লাশ ছিল না, বরং সেখানে পড়েছিল শুধু শ্যাওলা ধরা পুরাতন মানুষের কঙ্কাল। ভাই রে ভাই, এটা কি হচ্ছে? গত রাত্রে সবাই মারা পড়লো আর এক রাত্রের মধ্যে সবাই কঙ্কাল হয়ে গেল, এই কি করে সম্ভব? ইতিমধ্যে সাত্যাও বাসে সে পুরাতন কঙ্কাল দেখে রীতিমতো ট্রমার মধ্যে চলে যায়। আর এখান থেকেই ধীরে ধীরে এমন এক জট খুলতে থাকে যা শুনে রীতিমতো তুমি শকড হয়ে যাবে। পুরো ঘটনার রহস্য বের করার জন্য ভার্ধা সোজা চলে যায় আরটিও অফিসে। সেখানে পুরনো ফাইল ঘেটে তারা ওই বাসের নাম্বারের আসল ডিটেলস বের করার চেষ্টা করে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তারা জানতে পারে যে 2000 সালের ফেব্রুয়ারি মাসে এই বাসটা ওই পাহাড়ি রাস্তায় চিরতরে নিখোঁজ হয়ে গিয়েছিল। ফলে লজিক্যাল এই দুনিয়ায় ক্রিয়েশন, রিক্যাপচার বা টাইম লুপের মতন একটা অবিশ্বাস্য ফ্যাক্ট তাদের সামনে এসে দাঁড়ায়। যাই হোক, এই অদ্ভুত তথ্যগুলো হাতে পাওয়ার পর ভার্ধা সোজা পুলিশ স্টেশনে এসে তার কলিগদের পুরো ঘটনা খুলে বলে। সে সবাইকে বোঝানোর চেষ্টা করে যে তার সাথে টাইম লুপের একটা ঘটনা ঘটেছে, কিন্তু থানার কেউই তার এই কথায় মোটেও বিশ্বাস করতে চায় না, কেননা তারা প্রমাণ ছাড়া কিছুই মানবে না। ফলে ভার্ধাকে বাধ্য হয়ে সেই পুরাতন কেসের ফাইলগুলো বের করে সবার সামনে প্রমাণ করতে হয়। আসলে এই রহস্য জালটা এখানেই শেষ হয়ে যায়নি, বরং সেটা আরো গভীরে ছড়িয়েছিল। ওই আরটিও অফিসার তাদের আরো জানায় 16 বছর আগে রোজ গার্ডেনের ওই হোটেলে সত্যি একটা ডাবল মার্ডার হয়েছিল। আর সেই মার্ডারদের ভিকটিমের ছবি দেখে তো সে রীতিমতন ভয়ে কেঁপে ওঠে, কেননা এই 16 বছর আগে ডাবল মার্ডার কেসের ফাইলই ভার্ধা নিজে ইনভেস্টিগেশন করছিল।
তার মানে সে যা দেখেছে সেটা সত্য। কিন্তু এখানেও একটা প্রশ্ন জেগে আছে, এই পুরো ক্রিয়েশন রিক্যাপচার বা টাইম লুপের সাথে সে নিজে কোনোভাবে কি জড়িত? এটা জানতে আমাদের একদম মুভির শেষ পর্যন্ত দেখতে হবে। তো একদম শেষে ভার্দা তার হাতে থাকা ওই প্রমাণগুলো নিয়ে এমএলএর বাড়িতে এসে পৌঁছায়, কেননা সেদিন এমএলএর নিজের নির্দেশে তার মেয়েকে হত্যা করা হয়েছিল। ফলে সে তখন নিজের মেয়েকে হত্যা করার দায়ে ওই এমএলএকে সরাসরি অ্যারেস্ট করে নেয়। তার এই সাহসী পদক্ষেপের কারণে পুলিশ ডিপার্টমেন্টে একটা বিশাল আলোড়ন সৃষ্টি হয়। তবে এই ডাবল মার্ডার কেসটা সলভ করার পরেও তার মাথার ভেতরে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করতে থাকে। সে কোনোভাবেই ওই বাসের ভিতরের ভৌতিক এক্সপিরিয়েন্স থিওরিটা নিজের মন থেকে মুছে ফেলতে পারছিল না। তাই তো সে নিজের মনে শান্তি খুঁজতে আর এই রহস্যের একদম শেকড় পর্যন্ত পৌঁছাতে সোজা তার ছোটবেলার এক চার্চের ফাদারের কাছে উপস্থিত হয়। আর ফাদার তাকে দেখে বুঝতে পারে দীর্ঘ 16 বছর ধরে লুকিয়ে রাখা সে সত্যটা আজ সামনে আনার সময় হয়েছে। তিনি খুব শান্ত গলায় ভার্দাকে নিয়ে যায় একটা পুরাতন ডায়েরির কাছে। তার ডায়েরির পাতাগুলো ছিল একদম হলদেটে। ফাদার তাকে জানায় যে 2000 সালের ওই ভয়ানক রাতে তিনি নিজেই 13 নম্বর হেয়ার পিন ব্যান্ডের রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছিলেন। ঠিক সেই সময় তিনি একটা প্রাইভেট কারকে একদম দুমড়ে মুচড়ে রাস্তার পাশের খাদে পড়ে থাকতে দেখেন। এখানে এসে তিনি দেখতে পায় গাড়ির ভিতরে থাকা স্বামী স্ত্রী তখন স্পটে মারা গেছে। কি ধরতে পারছো তো? আসলে মুভির শুরুতে আমরা যে অ্যাক্সিডেন্টটা দেখেছিলাম সেটা অন্য কারণ নয়, বরং সেই কাপল ছিল ভার্দার নিজের বাবা মা। তো ফাদার সেই বিধ্বস্ত গাড়ির পিছন থেকে একটা ছোট্ট বাচ্চাকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করেন। আর এই বাচ্চাটাই হলো আমাদের নায়ক ভার্দা। এখন এই চরম সত্যটা জানার পর তার যেন পা থেকে মাটি সরে যায়। যাই হোক, নিজের বাবা মায়ের ওই মর্মান্তিক মৃত্যুর পর ছোট্ট ভার্দা প্রায় একটা নির্দিষ্ট বাস স্টপে গিয়ে ঘন্টার পর ঘন্টা একা বসে থাকতো। তার অবুঝ মন দৃঢ়ভাবে বিশ্বাস করত যে ওই নির্দিষ্ট বাসটা ফিরে এলেই হয়তো তার বাবা মার আবার দেখা পাওয়া যাবে। কিন্তু সেই বাস আর কোনোদিনই আসেনি। তার সেই অনন্ত অপেক্ষার প্রহরগুলো দিনের পর দিন একটা গভীর ট্রমায় পরিণত হয়। এরপর দীর্ঘ 16 বছর কেটে যায় এবং সে তার পুলিশি ট্রেনিং শেষ করে নিজের প্রফেশনাল লাইফে সেটেলড হয়ে পড়ে। এমনকি তার কলিগ পবিত্রার সাথে তার একটা সুন্দর রোমান্টিক সম্পর্ক তৈরি হয়। ফলে তাদের দুজনের মাঝে একটা নতুন জীবন শুরু করার বিশাল এক্সাইটমেন্ট কাজ করছিল। ঠিক সেই মুহূর্তে ভার্দা তার বাবা মায়ের মৃত্যুবার্ষিকী পালনের জন্য রামেশ্বর যাওয়ার একটা ইমোশনাল প্ল্যান তৈরি করে। ইতিমধ্যে পবিত্রা তাদের ওই মৃত্যুবার্ষিকীর ডেট শোনার পর তার অফিসের ক্যালেন্ডারের দিকে তাকিয়ে এক মারাত্মক ক্যালকুলেশন দাঁড় করায়। সে তার শার্প পুলিশি ব্রেন দিয়ে পুরো টাইম লাইনটা মেলানোর চেষ্টা করে। হিসেবটা ছিল খুবই অদ্ভুত, কেননা সে বুঝতে পারে যে ভার্দার বাবা মা মারা গিয়েছিল 29 ফেব্রুয়ারি 2000-এ, আর সেই রহস্যময় বাসটাও নিখোঁজ হয়েছিল ঠিক একই তারিখে। এমনকি ভার্দা যখন প্রথমবার সে বাসে উঠেছিল তখনও ক্যালেন্ডারের পাতায় ঠিক একই ডেট লেখা ছিল। ক্যালেন্ডারের পাতাতেও সেই 29 ফেব্রুয়ারি ছিল। তার মানে জাস্ট চিন্তা করো 29 ফেব্রুয়ারি তারিখটা কতটা ইম্পর্টেন্ট, কেননা এই 29 ফেব্রুয়ারি আসে প্রতি 4 বছর পর পর লিপ ইয়ারে। আর আজকের রাতের বেলাটাতেও ক্যালেন্ডারের পাতায় সেই 29 ফেব্রুয়ারির তারিখটা জ্বলজ্বল করছে। তার মানে 16 বছর আগের সেই হারিয়ে যাওয়া মৃত্যুপুরী বাসটা আজ রাতের বেলায় হয়তো আবারও ফিরে আসতে পারে। এই মিস্টিরিয়াস থিওরিটা জেনে ফেলা মাত্রই ভার্দা সেই পুরাতন বাস স্টপে চলে যায়। আর এখানেই রাত বাড়ার সাথে সাথে শুরু হয় এক অলৌকিক বিষয়। ঘন কুয়াশা ভেদ করে 16 বছর আগে সে বাসটা আবারও তার সামনে এসে হার্ট ব্রেক করে। এরপর ভার্দা এক বুক আশা নিয়ে খুব ধীরে ধীরে সেই বাসে পা দেয়। বাসের ভিতরে ঢুকতেই তার চোখের সামনে সে এমন এক ইমোশনাল দৃশ্য দেখতে পায় যা তার আত্মাকে কাঁপিয়ে তোলে। সে দেখতে পায় ওই ছিচকে চোর সাতিয়া বাসের একটা সিটে বসে আছে। সাতিয়া তার নিজের গর্ভধারিণী মা মিনার কোলে মাথা রেখে একদম ছোট্ট বাচ্চার মতো কাঁদছিল। আসলে মিনা নামের এই মহিলাটা ছিল সাতিয়ার মা, যাকে সে ছোটবেলায় ঘরে একা রেখে কাজে বেরোতো। তার কান্নাটা ছিল একদম রিয়াল। ছেলের চোখের পানি মুছে দিয়ে ওই মৃত মাতাকে আদরের সাথে একটা চরম ইমোশনাল সান্ত্বনা দিতে শুরু করে। মিনা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে যেন পৃথিবীর সমস্ত শান্তি এক নিমেষে তাকে ফিরিয়ে দেয়। আর এই চরম ট্রমাটাইজিং কিন্তু সুন্দর দৃশ্যটা দেখে ভার্দা নিজের ছোটবেলায় হারিয়ে যাওয়া বাবা মায়ের স্মৃতিগুলো মনের পর্দায় ভাসিয়ে নেয়।
সে উপলব্ধি করতে পারে যে এই বাসটা শুধু মৃতদের আত্মা নয়, বরং প্রিয়জনের কাছে ফিরে আসার একটা সাইকোলজিক্যাল ভেহিকেল। তবে এই মুভির ক্লাইম্যাক্সের পিছনে দুটো মারাত্মক থিওরি কাজ করতে পারে বলে আমার পার্সোনাল বিশ্বাস। প্রথমত, এটা একটা সায়েন্টিফিক লুপ হতে পারে। লিপ ইয়ার হওয়ার কারণে প্রত্যেক 4 বছর পর পর এই বাসটা জীবিত আর মৃত মানুষদের একই ঘটনায় পুনরাবৃত্তি ঘটায়। কিংবা দ্বিতীয় থিওরি অনুযায়ী এটা একটা পিওর সুপার ন্যাচারাল ঘটনা, যেখানে মৃত আত্মারা শুধু তাদের প্রিয়জনদের জন্যই ফিরে আসে। তাই তো এই মুভিটা তার ডার্ক সাসপেন্স আর ইমোশনাল ডেপথের কারণে তোমার মনের ভিতরে অনেক দিন ধরে গেঁথে থাকবে। তো আজকের এক্সপ্লেনেশন এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।